ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের যেটা লীলা রায়ের সেটার আজকে আমরা প্র্যাকটিস সেট 17 করব ম্যাথের সেকশনটা। করার আগে বলি আমার দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। কারোর যদি প্রয়োজন হয় পিডিএফ বা অন্য কোনো হেল্পের, তাহলে ওই দুটো চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর অবশ্যই করে দুটো চ্যানেলেই জয়েন হবেন, কারণ টেলিগ্রাম আমি এখন অ্যাক্টিভ আছি, কিন্তু পরবর্তীতে যদি টেলিগ্রাম ব্যান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি সমস্ত আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 15 কোশ্চেনে কি বলছে? 15 কোশ্চেনে বলছে এই সংখ্যাটি 8 এবং 2 এর স্থানীয় মানের পার্থক্য বের করো। তাহলে হচ্ছে 8 4 নম্বর স্থানে আছে, মানে 8000। আর এখানে 2 কত নম্বর স্থানে আছে? 2 নম্বর স্থানে আছে, মানে -20। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 7980। পার্থক্য তাহলে 7980 হবে। সি এর দাগের অ্যান্সার সঠিক। 16 কোশ্চেনে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত % বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 15% হ্রাস হলে এর ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? তাহলে আমাদের সূত্র কি জানা আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে দেখো এখানে হচ্ছে যেহেতু ইন্টু আকারে আছে, তাহলে আমাদের এটা কি বলে, ওটা হচ্ছে সাকসেসিভ, সেইটার মাধ্যমে আমরা করতে পারবো। এখানে একটা হচ্ছে বৃদ্ধি, তার মানে এটাকে আমি বৃদ্ধিকে 15% দিলাম। আর হচ্ছে হ্রাস বলতে এখানে -15% দিলাম। আর এখানে প্লাস ইন্টু মাইনাস করলে -15 × 15/100। তাহলে এখান থেকে আসছে হচ্ছে এইটা কেটে গেল, -15 × 15 মানে 15 স্কোয়ার মানে কত? 225/100। এখান থেকে আসছে -2.25%। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে তাহলে কত হ্রাস হবে? 2.25%। এখানে মাইনাস হচ্ছে হ্রাসের জন্য, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 17 কোশ্চেনে বলছে একটি শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ইংরেজিতে গড় নাম্বার হচ্ছে 56। তাহলে 24 জন শিক্ষার্থীর গড় নাম্বার কত? 56। এর মধ্যে 3 জন শিক্ষার্থীর নম্বর ভুলবশত এত এত এবং এত এর জায়গায় যথাক্রমে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। তাহলে প্রকৃত নাম্বার হচ্ছে এইগুলো, তার পরিবর্তে দেওয়া হয়েছে কি এই যে ভুলবশত এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। তাহলে সঠিক গড় তাহলে কত হবে? তাহলে সঠিক গড়, তাহলে ভুলবশত এই 56 গড় এসছে, তাহলে 56 গড় লিখলাম, প্লাস যে নাম্বারগুলো হবে যেটা হচ্ছে 48, মানে এগুলো হচ্ছে অরিজিনাল নাম্বার, 59 প্লাস 67, এর পরিবর্তে লেখা হয়েছে কি 44, 45 আর হচ্ছে 61। আর এখানে নিচে আসবে কত? মানে যেহেতু 24 জন, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, 24 জনই আছে, তাহলে এক্সট্রা যে নাম্বারটা হবে বা যদি এর থেকে কম হয় তাহলে সেইগুলো এই 24 জনের মধ্যেই ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 24 দিয়ে ভাগ হবে, তাহলে 56 প্লাস ওপরে 48 মাইনাস 44 যদি করি তাহলে এখানে 4 আসলো, 59 -45 করলে এখানে কত? 14 আসলো। আর 67 -61 করলে এখানে আসছে কত? 6/24। তাহলে 56 প্লাস এটা যোগ করলে আসছে 24 ওপরে, আর নিচেও 24, তাহলে কেটে গেলে আসছে হচ্ছে 57। তাহলে অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবারে 18 কোশ্চেনে বলছে একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, ধার্য মূল্যের ওপরে একটি 20% ছাড় দেওয়া হলো, এরপর আবার একটি ছাড় দেওয়া হলো, এর ফলে কলমটি এত টাকা হয়, দ্বিতীয় ছাড়টির হার কত? তাহলে এখানে 50 টাকা থেকে প্রথম যে ছাড়টা হয়েছে সেটা হচ্ছে 20%, তাহলে দাম কত? 80%। 20% ছাড় দিলে তাহলে দাম কত প্রথম ছাড় দেওয়ার পরে? সেলিং প্রাইস কত আসলো? 80%। তাহলে এইটা কেটে দিলাম, তাহলে 40 টাকা হলো। এবারে নেক্সট যে ছাড় দেওয়া হয়েছে সেখানে 40 টাকা থেকে যদি আরও 6 টাকা ছাড় দেওয়া হয় তাহলে 34 টাকা আসে। তাহলে
টাকা ছাড় দিয়েছে কার থেকে, 40-এর থেকে, ইন্টু 100। এইটা কেটে দিলাম, 4 দিয়ে আমি প্রথমে 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে 3, আর এটা 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে 15% দ্বিতীয়বার ছাড় দিয়েছে। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 32 দাগের কোশ্চেনে বলছে একটি মূলধনে 5 বছরের সরল সুদ হচ্ছে 300 টাকা, পরের 5 বছরের মূলধন 3 গুণ হলে 10 বছর পরে মোট সুদের পরিমাণ কত হবে। তাহলে প্রথম যে 5 বছর সেটার সুদ আমরা আগে বের করি, সুদের হারটা বের করতে হবে। প্রথম 5 বছরে সুদ এখানে বলে দিয়েছে হচ্ছে 300 টাকা, আর মূলধন যদি আমি পি ধরি, সুদের হার আর ধরলাম মানে R%, তাহলে এখানে 100 নিচে আসলো, আর 5 বছরের জন্য, তাহলে এইটা দিয়ে এটা কাটলে 20, তাহলে আর এর মান হচ্ছে কত, 6000 পি, এইটা পার্সেন্টেজ। এবারে বলছে 10 বছর পর, 10 বছর পরে যদি হয় তাহলে পরের 5 বছরের জন্য আগে আমরা বের করে নিই। তাহলে প্রথম 5 বছরের জন্য বের করলাম, পরের 5 বছরের সুদ কত, মূলধন আগে যা ছিল, আগে পি ধরেছিলাম তার 3 গুণ হয়েছে, তাহলে 3p আসলো, ইন্টু মানে রেট একই আছে, তাহলে হচ্ছে 6000 বাই পি, এটা পার্সেন্টেজ মানে নিচে 100 আসলো, ইন্টু 5 বছর, তাহলে 100, এখান থেকে এটা কেটে গেল, এই পি কেটে গেল, তাহলে এখান থেকে মোট সুদের পরিমাণ কত। তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর কি আসছে, 3×5=15 ইন্টু 60, মানে 6×15=90, তাহলে এখানে 900 আসলো। পরের 5 বছরের সুদ তাহলে কত আসলো, 900। তাহলে প্রথম 5 বছরের সুদ বলে দেওয়া ছিল হচ্ছে 300, আর পরের 5 বছরের সুদ আসলো কত, 900। তাহলে টোটাল সুদ হলো কত, 10 বছরের মোট সুদ, এই যে এখান থেকে 1200 আসলো। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 33 দাগের কোশ্চেনে কী বলছে, 20 লিটার একটি মিশ্রণে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত আছে, 5:3 বলে দেওয়া। এখান থেকে বলছে মিশ্রণটি থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে 4 লিটার দুধ ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তাহলে এখান থেকে -4 লিটার মিক্সচার তুলে নিলাম, তার পরিবর্তে এখানে কি আসলো, মানে তখন কিন্তু মিক্সচারের যে অনুপাত সেটা কিন্তু সেম থাকবে, কেননা এখানে যেটা তোলা হয়েছে সেটা মিক্সচার তোলা হয়েছে। তাহলে মিল্ক আর ওয়াটারের অনুপাত তখনও সেম থাকবে, সেটা হচ্ছে 5:3, শুধু এর পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। আগে এখানে ছিল 20 লিটার, 4 লিটার মিক্সচার তুলে নেওয়ার পরে এইখানে যে অনুপাতটা আসলো সেটাতে, এটা 8 যদি ধরি, এটা যোগ করো 5×3 করলে 8 সমতুল্য এখানে আসছে কি 16 লিটার। আগে 20 লিটার ছিল, সেখান থেকে 4 লিটার মিক্সচার তুলে নিয়ে এখন আছে কত, 16 লিটার। তাহলে 8 সমতুল্য 16 লিটার, তাহলে এখান থেকে আমার 1 সমতুল্য হচ্ছে 2 লিটার, তাহলে 5 সমতুল্য কত, এখানে 10 লিটার দুধ, আর এখানে হচ্ছে 3 দুগুণ 6 লিটার ওয়াটার আছে। এবারে বলছে যেখানে যে পরিমাণ মিক্সচার তোলা হয়েছে সেই পরিমাণ দুধ মেশানো হচ্ছে, মানে 4 লিটার দুধ মেশানো হচ্ছে, ওয়াটার কিছু মেশানো হয়নি, তাহলে এখানে আসলো 14 লিটার, আর এখানে 6 লিটার। তাহলে অনুপাত যদি করতে হয় এখান থেকে কাটাকুটি করলে 7:3, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নতুন মিক্সচারে দুধ ও জলের অনুপাত তাহলে কত, 7:3। নেক্সট এবারে 34 দাগের কোশ্চেনে হচ্ছে 24, 32 এবং 36 দিয়ে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে এত এবং এত ভাগশেষ থাকবে। তাহলে এইগুলো দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে, তাহলে আমি আগে ফার্স্ট 24 - 19 করলাম, এখান থেকে আসলো হচ্ছে কত, 5, 32 - 27 করলে আসলো হচ্ছে 5, আর এখান থেকে 36 - 91 31 যদি বিয়োগ করি তাহলে এখানে আসছে কত, 5।
এবারে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেইটা থেকে আমরা আগে লসাগু করে বের করি। এখান থেকে লসাগু যদি করি তাহলে এখানে 4 দিয়ে করলাম, 4 ছক 24, 4 8 32, 4 9 36। এবার এখান থেকে 2 দিয়ে করলে 3 4 9, 3 দিয়ে যদি আমি উৎপাদক করি তাহলে এখানে 1 4 3, তাহলে 3 2 6, 4 ছক 24 আর 3 করলে 72 ইন্টু 4, তাহলে 8 28। মানে লসাগু কত আসছে? লসাগু আসছে হচ্ছে 288, এইটা আসলো। এবারে বলছে যে তাহলে নির্ণীয় যে সংখ্যাটি সেটা কি হবে, যেটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এইগুলো দিয়ে ভাগ করলে যথাক্রমে এই ভাগশেষ আসবে। তাহলে নির্ণীয় সংখ্যা হলো এই যে আমাদের দেখো প্রত্যেকটা থেকে কমন কত আসছে, যদি এইটা থেকে এইটা বিয়োগ করি প্রত্যেকটা থেকে কমন আসছে হচ্ছে 5, তাহলে নির্ণীয় সংখ্যাটি হবে 288 মাইনাস 5 যদি করি তাহলে এখানে আসে 283। তাহলে 283কে 24 দিয়ে ভাগ করলে 19 আসবে, 283কে 32 দিয়ে ভাগ করলে 27 ভাগশেষ আসবে, আর 283কে যদি 36 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ 31 আসবে। তো অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 35 দাগের কোশ্চেনে বলছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব যেতে সময় লাগে হচ্ছে 5 ঘন্টা 40 মিনিট, আবার স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে সময় লাগে 3 ঘন্টা। তবে স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতিবেগের অনুপাত কত? মানে ব্যাপারটা হচ্ছে অনুকূলে যাওয়ার সময় সময় লাগে কত? তাহলে হচ্ছে অনুকূল বলতে এখানে বোটের স্পিড ভি প্লাস স্রোতের স্পিড ইউ, এটা সময় লাগছে হচ্ছে সময় কত লাগছে 5 ঘন্টা, না এটা প্রতিকূলে বলেছে, প্রথমটা প্রতিকূলে, তাহলে প্রতিকূলটা আমরা লিখি বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড, সময় লাগছে কত এখানে 5 ঘন্টা 40 মিনিট। তাহলে 5 ঘন্টা আর 40 মিনিটকে আমি লিখছি 40/60 এইভাবে করে, তাহলে ঘন্টায় করতে হবে যেহেতু, তাহলে এই শূন্য কেটে গেল 2, এটা 3, তাহলে 3 5 15 আর 2 যোগ করলে 17/3, তাহলে এই জায়গাটায় আসবে কত 17/3 আসলো, 17/3। আর এখানে বলছে যে আবার স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব যেতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে এখানে অনুকূলে বলেছে, তাহলে অনুকূলে সময় লাগছে কত, এইটা হচ্ছে 3 ঘন্টা এইটা। এবার তাহলে এটা যদি আমি সময় কথা বলেছি, ঠিক আছে, মানে ভি প্লাস ইউ আর হচ্ছে ভি মাইনাস ইউ, এখান থেকে এটা হচ্ছে টাইম, তাহলে এটা হচ্ছে এই জায়গাটা আসলো 3:17/3, তাহলে এটা 3 দিয়ে গুণ করে দাও, এখানে আসলো 9:17, এইটা হচ্ছে টাইমের অনুপাত। তাহলে দূরত্ব যেহেতু সেম বলেছে তাহলে আমাদের সূত্র কি ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এবারে ডিটা সেম, তাহলে টাইম আর গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে স্পিড হবে কি এখানে হচ্ছে 17:9, তার মানে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ, এটা কত আসবে 17/9, এটা আসলো। এবার আমরা সংযোজন পদ্ধতির মাধ্যমে করতে পারি, তাহলে ভি প্লাস ইউ ওপরে হচ্ছে প্লাস দিয়ে করলাম, তাহলে ভি মাইনাস ইউ, আর এখানে মাইনাস দিয়ে করলাম, তাহলে ভি প্লাস ইউ এখানে আসলো। আর এখান থেকে এই জায়গাটা আমাদের মুছতে হবে একটু, এই জায়গাটা এস দিলাম, তাহলে এটা আসবে 17-9, আর এখানে আসছে 17, সরি উপরেরটা প্লাস করেছিলাম তাই জন্য প্লাস, আর 17-9, তাহলে এইগুলো আমি এবার রাফ করে দিই একটু, তা নাহলে লেখা যাবে না। তাহলে এখান থেকে আসছে এইটা কেটে গেল, আর এখান থেকে এইটা কেটে গেল, তাহলে উপরে 2v/2u, এখানে আসছে কত 26 আসলো, আর নিচে আসছে হচ্ছে 8,
এইটা কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 13, এটা 4। তাহলে উত্তর হবে কত? এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। v/u এসছে, তাহলে 13/4। নেক্সট এবারে 48 দাগের কোশ্চেনে এই সরলটা কীভাবে করবে? 5.32 ইন্টু 56 প্লাস 5.32 ইন্টু 44 বা এখানে 7.66 তার স্কোয়ার মাইনাস 2.34 তার স্কোয়ার। তাহলে এখান থেকে 5.32 কমন গেল, এখানে আসছে হচ্ছে 56 প্লাস 44, আর নিচে এখানে 7.66 প্লাস 2.34, আর এখানে 7.66 মাইনাস 2.34, 5.32 এখানে 100, আর এইটা যদি আমি বিয়োগ করি, এখান থেকে আসলো 2, 3, এটা 5, আর এটা এখান থেকে যদি যোগ করো, এটা আর এটা যোগ করলে 8 আর 2 10, এইটা আসলো। তাহলে এইটা কেটে গেল, আর এটার থেকে এটা কেটে দিলে আসলো হচ্ছে 10। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 49 দাগের কোশ্চেনে বলছে রাম একটি দোকানে 50 কেজি চাল কিনতে যায়, সেই 2 ধরনের চাল কেনে, একটি 4.50 টাকা প্রতি কেজি এবং অপরটি 5 টাকা প্রতি কেজির দরে। সে মোট এত টাকার চাল কেনে, তবে সে কম দামি চাল কত কেজি কিনেছিল? আচ্ছা, এখানে 50 কেজি চাল কিনতে যায়। ওকে, তাহলে প্রথম কেজি চাল, প্রথম কেজি যেটা হচ্ছে কম দামি চাল, সেটা হচ্ছে 4.5, আর 1 কেজির দাম হচ্ছে 4.5। তাহলে 50 কেজির দাম কত হবে? এখান থেকে তাহলে 0 যদি এখানে গুণ করে দিই, 4.5-এর সঙ্গে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে 45 আসলো, আর এখানে 5। তাহলে এটা না করে এখানে করলাম 5 5 25 আর 2 4 5 20 আর 2 22, এইটা আসলো। তাহলে প্রথম প্রকার চাল হচ্ছে 225, যেটা হচ্ছে কম দামি চাল, আর 5 টাকা প্রতি কেজি যে চাল, সেটা যদি 50 কেজি নিত, তাহলে কত আসতো? 250 টাকা পড়তো। হ্যাঁ, 250 টাকা পড়তো। তাহলে এটা হচ্ছে এখানে। এবার ওভারঅল তার যেহেতু মানে কম দামি চাল আর বেশি দামি চাল সব মিক্স করে বিক্রি হয়েছে, তাই জন্য মিক্স চালের দাম কত আছে? 240। তাহলে অ্যালিগেশনের মাধ্যমে যদি আমরা করি, এটা আসছে এখানে 15 আর এখানে 10। এইটার থেকে এইটা বিয়োগ করে এখানে লিখলাম, এইটার থেকে এইটা বিয়োগ করে এইখানে লিখলাম। তাহলে এবার যদি আমি কেটে দিই 5 দিয়ে, তাহলে এটা 2, এটা 3। তাহলে কম দামি চালের অনুপাত 2 আর বেশি দামি চালের অনুপাত কত? 3, মানে এত অনুপাতে সে কিনেছে। তাহলে এইটা সমান কত? 2 আর 3 যোগ করলে 5, 5 সমতুল্য এখানে 50 কেজি। তাহলে কম দামি যে চাল 2, অনুপাত হচ্ছে 2 এসছে, তাহলে 2 সমতুল্য কত? 50/5 ইন্টু 2, তাহলে 20 কেজি চাল কিনেছে, কম দামি চাল। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 50 দাগের কোশ্চেনে বলছে এই সরলটা আমাদের মানে এখানে এই মানটা আমাদের বের করতে হবে। আমাদের বলে দেওয়া আছে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি x প্লাস 1/x তার হোল স্কোয়ার, মানে উভয় দিকে যদি আমি রুট দিয়ে করি, তাহলে এখানে আসলো কত? এটা √16 মানে 8 আসলো। সরি, ভুল বলছি, 4 হবে, এখানে 4। আচ্ছা, আবার যদি রুট করি, তাহলে x প্লাস 1/x, এখানে √4, এখানে আসলো কত? 2। তাহলে এবার এখান থেকে আমরা এবার লিখতে পারি x² প্লাস 1 আর নিচে x ইকুয়ালস টু 2। তাহলে x² প্লাস 1 ইকুয়ালস টু 2x। তাহলে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। তাহলে x এর মান কত? এখানে 1। তাহলে আমরা x এর মান 1 পেয়ে গেলাম। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 100 তার মান চেয়েছে। তাহলে এখানে x এর মান যেহেতু 1,
তাহলে 1^100 প্লাস 1/1^100, তাহলে এখান থেকে আসো 1 + 1 2, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 51 দাগের কোশ্চেনে বলছে পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে পরপর যেহেতু জোড় সংখ্যা বলেছে, আমি ধরলাম হচ্ছে একটা এক্স, আর পরের জোড় সংখ্যা সেটা হচ্ছে এক্স প্লাস টু, তার এক্স প্লাস টু, এটা ধরলাম পরপর জোড় সংখ্যা। এবার এদের মধ্যে অন্তর্ফল বলেছে, তাই তো? তাহলে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটা কেটে গেল, তাহলে 4 কমন নিলে এক্স প্লাস 1, তাহলে এখানে কত দিয়ে বিভাজ্য হবে? এখানে 4 দিয়ে বিভাজ্য হবে। বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানে 4 গুণিতক আকারে আছে, তাহলে অ্যান্সার বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে এর মধ্যে কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য এটা হবে আর কি? তাহলে √4 প্লাস √x = 4, তাহলে উভয় দিকে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে 4 প্লাস √x, আর 4-এর স্কোয়ার মানে কত? 16, তাহলে √x 4টায় দিকে চলে গেলে কত? 12 আসলো। তাহলে এবার উভয় দিকে আবার স্কোয়ার করলে x প্লাস 144, x = 144 আসলো, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 63 দাগের কোশ্চেনে বলছে সুজিত, সুনিতা আর হচ্ছে রমেশ, তিনজন মিলে একটি দোকানে যথাক্রমে 2781 আর হচ্ছে এখানে হচ্ছে 7200, তাহলে এটা দুটো দিয়ে কাটলাম আমি, দুটো শূন্য কেটে দিলাম আমি, তারপরে হচ্ছে কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটি, তাহলে 9 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, এটা 9 দিয়ে কাটলে 9, আর 8 নং 72, মানে এখানে 8 আসলো। তাহলে এইটা হচ্ছে মূলধনের অনুপাত আসলো, এবং এইটাই হচ্ছে লাভের অনুপাত, কারণ এখানে তিনজন একই সময়ের জন্য টাকাটা ইনভেস্টমেন্ট করেছিল। তাহলে 1 বছর শেষে মোট লাভ থেকে নিজের মধ্যে ভাগ করে, যদি মানে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরে যদি সুনিতার লাভ থাকে এত, মানে সুনিতার লাভ এই যে 9 সমতুল্য সুনিতার লাভ বলে দিয়েছে কত? 3600 বলে দিয়েছে, তাহলে মোট লাভ কত? এখানে মোট লাভ আমাদের কত আসছে, এটা যদি টোটাল যোগ করো, তাহলে এখানে 11 না এটা 12, 3 আর 9 যোগ করলে 12, আর 8 করলে কত? 20, তাহলে 20 সমতুল্য কত হবে? 3600/9 × 20, এটা দিয়ে কাটলাম 400, আর তাহলে আসলো 8000। 64 দাগের কোশ্চেনে বলছে কিছু মূলধনে 3% বার্ষিক সুদের হারে 2 বছরে সরল সুদ হচ্ছে 150 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? তো আমাদের 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যর যে সূত্র সেটা হচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু, এখানে হচ্ছে পি ইন্টু 100 স্কোয়ার বাই, সরি এখানে আর এর স্কোয়ার বাই হচ্ছে 100 স্কোয়ার, এইটা। এবারে আমাদের সরল সুদের পার্সেন্টেজ বলে দেওয়া আছে কত? 3%, আর সুদ বলে দেওয়া আছে কত? সরল সুদ 150, তাহলে আমাদের পার্থক্যটাকে বের করে নিতে হবে। তাহলে তার জন্য 1 বছরের সরল সুদ হচ্ছে 3%, তাহলে 2 বছরের সরল সুদ কত? 3% প্লাস 3% মানে হচ্ছে 6%, এটা হচ্ছে সরল সুদের হার 2 বছরে। এবারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারটা আমাদের বের করতে হবে, তার জন্য 3% আর 3%-এর উপরে সাকসেসিভ আমাদের যদি লাগাতে পারি তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে 3% প্লাস 3% প্লাস 3 × 3/100, তাহলে এখান থেকে কত আসলো? এটা 6.09%, এটা হচ্ছে চক্রবৃদ্ধি
সুদের হার 2 বছরের জন্য, 2 বছরে। তাহলে এখান থেকে যদি আমি দেখি এদের মধ্যে সুদের হারের মধ্যে পার্থক্য বের করে নিতে পারলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো 6% সমতুল্য বলে দিয়েছে কত, 150। তাহলে 6% থেকে এখানে চক্রবৃদ্ধি সুদে কত বেড়েছে, কত 0.9% বেড়েছে। তাহলে আমাদের 0.09%ই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, মানে ডিফারেন্সটা পেয়ে যাবো আমরা এখান থেকে। এইটা মানে হচ্ছে ডিফারেন্স। তাহলে 1/50/6 ইন্টু 0.09। তাহলে এইটা দিয়ে কাটলে 6 দুগুণ 12 আর হচ্ছে 5 ছক 30। তাহলে 25 ইন্টু 9/100। তাহলে এইটা দিয়ে যদি আমি কাটি এখানে 4 আসলো। তাহলে পার্থক্য হচ্ছে 9/4 আসলো, ইকুয়ালস টু পি এর মানটা আমাদের চেয়েছে কি এখানে, ও আচ্ছা শুধু পার্থক্যটাই চেয়েছে, তাহলে তো হয়েই গেছে। তাহলে আমাদের এখান থেকে অ্যামাউন্টটা বের করতে বলিনি, আমাদের বের করতে বলেছে সিআই মাইনাস এসআই। তাহলে এখানে 9/4। তাহলে এবারে 4 দুগুণ 8 বাই, তাহলে বিয়োগ করলে 1 আসলো, পয়েন্ট দিয়ে 0, 4 দুগুণ 8, 2 পয়েন্টের জন্য 0 আসলো, 4 5 20। তাহলে আমাদের সূত্রটা দিয়ে কাজে লাগলো না, কারণ কি এখানে মূলধন বের করতে বলিনি। তো উত্তরটা হবে এখানে ডি এর দাগের উত্তর সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলে বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমান বয়সের সমান হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে রণধীর তার বর্তমান বয়স মানে প্রেজেন্ট বয়স, তার থেকে যদি 6 বছর বাদ দিলে বিয়োগফলকে আবার 18 দিয়ে যদি ভাগ করা হয়, ভাগ করলে ভাগফল তার নাতি অনুপের বর্তমান বয়সের সমান। তাহলে রণধীর এর বর্তমান বয়স, আমি কি ধরেছিলাম রণধীর আর প্রেজেন্ট বলে এখানে পি দিয়েছিলাম, আর পি। তাহলে এইটা যেটা বেরোলো আমি লিখলাম যেটা আর পি মাইনাস 6। রণধীরের বর্তমান বয়স থেকে 6 বাদ দেওয়া হয়েছে, তাহলে 6 বাদ দিলাম। তারপরে বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে যেটা আসলো সেটা কি, এটা হচ্ছে তার নাতি মানে রণধীরের নাতি অনুপের সমান, অনুপের বর্তমান বয়স, বর্তমান বয়সের সমান হলো এইটা। যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয় এবং মহেশের বয়স 5 বছর হয়, আচ্ছা অনুপ তাহলে কত, মহেশের থেকে 2 বছরের ছোট, তাহলে অনুপের বয়স তাহলে আবার লিখি আর পি মাইনাস 6/18। এখানে এটা রণবীরের নাতি কি বলেছে, এটা মহেশের বয়স 5 বলে দেওয়া আছে, এই মহেশের বয়সের থেকে আবার 2 বছর ছোট হচ্ছে অনুপ। তাহলে এইটা আমি লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আসছে আর পি মাইনাস 6/18 ইকুয়ালস টু 3। তাহলে আর পি বাই 18 এটা হচ্ছে 6, এখান থেকে 3। তাহলে আর পি মাইনাস 6 কত আসলো, 3 18 54। তাহলে আর পি মানে হচ্ছে রণবীরের প্রেজেন্ট বয়স কত হবে, এই 6টার দিকে চলে গেলে 54 + 6 মানে 60 বছর বয়স হবে। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। তাহলে রণধীরের বর্তমান বয়স কত, 60 বছর। নেক্সট চলো 76 দাগের কোশ্চেনে বলছে এ বি সি একটি কাজ করে, কাজের জন্য মোট 529 টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। এ ও বি কাজটি 19/23 করে এবং বি ও সি মোট কাজের 8/23 করে। তাহলে ধরি আমি মোট কাজ যেটা কিনা এ বি আর সি মিলে করবে,
করবে, সেটা হচ্ছে কত, এখানে হচ্ছে 23 অংশ ধরে নিলাম 23 অংশ। এবারে বলে দিয়েছে এ ও বি কাজ করে 19/23, তাহলে এ আর বি এর মোট কাজের অংশ কত, 23 অংশ থেকে সে কাজ করছে হচ্ছে 19/23 কাজ করছে, তাহলে এইটা কেটে গেল, তাহলে 19 অংশ কাজ করে এ আর বি। বি আর সি এর ক্ষেত্রে 23 অংশ থেকে তারা কত কাজ করছে, 8/23, মানে এই 23 কেটে গেলে তাহলে 8 অংশ কাজ করে বি আর সি। এবার টোটাল কাজ এ বি সি মিলে করছে কত, 23 অংশ, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে টোটাল 23 অংশ কাজ করছে। তাহলে এ প্লাস বি এর মান যদি আমি এখানে বসিয়ে দিই 19 প্লাস সি, তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাব, সি কত অংশ কাজ করছে, তাহলে সি হচ্ছে এখানে 4 অংশ কাজ করছে। আবার এখান থেকে যদি আমি বি প্লাস সি এর মানটা বসিয়ে দিই, তাহলে এর মানটা আমরা পেয়ে যাব, এখানে হচ্ছে কত, এটা 8 আর এখানে 23, তাহলে এর মান কত, এখান থেকে 23 - 8 করলে 15 আসলো। তাহলে টোটাল কাজ হচ্ছে 23 অংশ, 23 অংশ টোটাল কাজ। আর আমরা কাজের অনুপাতেই টাকা পেমেন্ট করি, তাহলে এত অংশ কাজের জন্য টাকা দিয়েছে কত, 529 টাকা টোটাল টাকা দিয়েছে। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে বি কত টাকা পেয়েছে, তাহলে বি কাজ করেছে হচ্ছে 15 অংশ, তাহলে সেই অনুপাতে সে টাকাটা পাবে। তাহলে 529/23 ইন্টু 15, তাহলে 23-এর স্কোয়ার করলে 529 আসে, তাহলে এইটা দিয়ে কাটলে আমাদের এখানে 23 আসলো। তাহলে এই জায়গাটা আমি এখানে লিখছি, 23 ইন্টু 15 সমান কত আসবে, গুণ করো, 3 × 5 = 15, 5 হাতে 1, 5 × 2 = 10, আর এদিকে 3, 13 আর 1 = 14, 4 হাতে 1, 3, তাহলে 345। তাহলে এ কত টাকা পাবে, 345 টাকা পাবে। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। আমি একবার দেখে নিই 76-এ কত আছে, হ্যাঁ ঠিক আছে, বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 77 দাগের কোশ্চেনে বলছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা ভর্তি করে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে। তাহলে এ হচ্ছে 12 আর বি হচ্ছে 16 মিনিটে ভর্তি করছে। তাহলে এদের লসাগু কত, 48। তাহলে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, 4 × 48, আর বি এর এফিসিয়েন্সি কত, 3 × 48। এটা হচ্ছে দক্ষতা, এর দক্ষতা 4 আর বি এর দক্ষতা 3। এবারে বলছে দুই নল একসঙ্গে খোলার কতক্ষণ পরে বি নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে ভর্তি হবে। তাহলে কিন্তু এই যে 9 মিনিট, এখানে কিন্তু এ আর বি সমান সময়ের জন্য চলিনি, এখানে এ হচ্ছে পুরো 9 মিনিট চলেছে, এ পুরো 9 মিনিট চলেছে, তাহলে 4 নং 36, আমি 36 যদি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে কত আসছে, এটা হচ্ছে 2, এখানে 1, এই যে 12 অংশ আসলো, এই 12 অংশটা আবার কে ভর্তি করেছে, এই বি ভর্তি করেছে, কারণ বি কিন্তু সম্পূর্ণ 9 মিনিট চলিনি। তাহলে বি এর চলার সময় হলো কত, এই যে 12 অংশ এটা বি ভর্তি করছে, 12 বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এখান থেকে 4 মিনিট চলেছে হচ্ছে বি, তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, এবারে 78 দাগের কোশ্চেনে বলছে একটি সমান্তরাল প্রগতির 6ষ্ঠ এবং 15তম পদের যোগফল, এখানে হচ্ছে 6ষ্ঠতম পদ মানে টার্ম 6 আর হচ্ছে টার্ম 15, এর যোগফল টার্ম 7ম, টার্ম 10ম আর হচ্ছে টার্ম 12, এর যোগফলের সমান, এই তিনটে যোগফলের সমান কি, টার্ম 6 প্লাস টার্ম 15। এবারে তবে প্রগতিটির কোন পদটির মান 0 হবে। আচ্ছা, এবার তাহলে প্রথম সংখ্যা মানে সমান্তর প্রগতির প্রথম সংখ্যাকে আমি ধরলাম কি, এ ধরলাম, আর এদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স
তাহলে এখানে ডি ধরলাম, এটাকে পার্থক্য। তাহলে 6-এর ক্ষেত্রে কি আসবে, এ প্লাস এখানে 6-1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। প্রথমটা লিখলাম, পরেরটা ক্ষেত্রে আমি এভাবে লিখব, এ প্লাস এখানে 15 আছে, আর 15-1 করলে তাহলে কত, 14 ডি আসলো। এখান থেকে আসছে এ প্লাস 7 আছে, 7-1 করলে 6, এটা ডি প্লাস এ, এখান থেকে প্লাস 10-1 9 ডি, আর এখানে হচ্ছে এ প্লাস 12 আছে, 12-1 করলে 11 ডি। তাহলে এখানে লিখছি, এখান থেকে এ আর এ কেটে গেল, এখান থেকে এ আর এই এ কেটে গেল। এবারে এখানে একটা এ আছে, আর এখানে কত 5d আর 14d, তাহলে এখানে 19d যোগ করে দিলাম। এখানে একটা এ আছে, তাহলে এটা সামনে লিখলাম, আর এখানে 6d আর 9d করলে 15d যোগ করলাম, তাহলে 15d আসলো, প্লাস 15d প্লাস 11d করলে আসছে হচ্ছে 15 আর 11 করলে 26d। তাহলে এই জায়গার থেকে এবার 19ডিটা এইদিকে বিয়োগ করে দিলাম, তাহলে এ প্লাস হচ্ছে 7d ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার এখানে বলেছে যে তবে প্রগতির কোন পদটির মান 0 হবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি কোন পদটির মান 0 হবে, t7 ইকুয়ালস টু 0 আসলো। এই পদটার মান, সরি t7 কেন, ভুল বললাম, এটা t8 হবে, কারণ কি এটা ভেঙে লিখছি, এ প্লাস 8-1, এটাই হচ্ছে সমান্তর প্রগতির সূত্র। তাহলে কোন পদ, এটা হচ্ছে t8তম পদ। তাহলে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এবার হচ্ছে এটা হয়ে গেল। এবারে 86 দাগের কোশ্চেনে কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি এবং 5 সেমি। আচ্ছা, তাহলে এখানে পরিসীমা বলে দেওয়া, পরিসীমা কত, 2l প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে 14, তাহলে এল প্লাস বি কত, এখানে 7, আর বলেছে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া কত 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য সেক্ষেত্রে কী হয়, রুট দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার, এইটার সমান এখানে বলে দেওয়া আছে 5। তাহলে এখান থেকে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত, উভয় দিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এটা 25 আসলো। বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো, মানে ক্ষেত্রফল বলতে কত, এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আমাদের এইটার মান জানা আছে, তাহলে আমার এবার লিখি এল প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2lb। আমাদের এল বির মানটা বের করতে হবে। এখানে এল প্লাস বি কত বলে দেওয়া 7, তাহলে 7-এর স্কোয়ার মানে এখানে 49 ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত বের করলাম 25 প্লাস 2lb। তাহলে 2lb এটা যদি বিয়োগ করে দিই, এখানে আসলো কত 4 আর 2 24 আসলো। তাহলে এল বির মান কত, মানে ক্ষেত্রফল কত আসলো 12। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 87 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তি 3 কিমি পার আওয়ার, 4 কিমি পার আওয়ার এবং 5 কিমি পার আওয়ার বেগে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় লাগে হচ্ছে এত মিনিট। মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটা কিমিতে বের করো। আচ্ছা, মোট সময় লাগে, প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে এবং মোট সময় লাগে হচ্ছে এত। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে প্রথম দূরত্ব যাচ্ছে এক্স, তাহলে ডিটাকে আমরা এভাবে লিখতে পারি 3x, কেননা সমান দূরত্ব যাচ্ছে, প্রতিটা স্পিডের জন্য সেম ডিস্টেন্স যাচ্ছে, তাহলে এখানে 3x লিখতে পারি। আর এখানে x সমান আমি দিলাম মানে x বাই
3 করলে একটা টাইম আসলো, প্লাস এক্স বাই 4 প্লাস এক্স বাই 5 ইকুয়ালস টু এখানে 47/60 কিমি। এই যেহেতু এখানে কিমি পার আওয়ারে আছে তাহলে এটা আওয়ারে করে নিলাম। তাহলে এখানেও টাইম এটা, আর এটাও টাইম। তাহলে এখান থেকে লসাগু কত আসলো? লসাগু আসছে হচ্ছে 60 যদি লসাগু হয় 20x প্লাস 15x প্লাস 12x ইকুয়ালস টু 47/60। তাহলে ওপরে কত আসলো? 47x/60, আর এখানে 47/60। এইটা কেটে গেল, এইটা কেটে গেলে এক্সের মান আসলো কত? 1। তাহলে 1 এটা কিন্তু কিমি, কেননা আমি এক্সকে কিমি হিসাবে ধরেছিলাম। তাহলে ডি ইকুয়ালস টু 3x যদি হয় তাহলে এখান থেকে 3 কিমি। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির 20%-এর সমান, ছোট সংখ্যাটি 12 হলে বড় সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটি এত পার্সেন্টের সমান, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এখানে বলছে বড় সংখ্যাটি 20%-এর সমান। তাহলে অন্তর্ফল, এদের অন্তর্ফল হচ্ছে 20% অফ বড় সংখ্যা, এখানে এক্স। তাহলে 20% মানে 1/5। তাহলে এখানে এক্স মাইনাস x/5, আর ওয়াইটা এদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে আসলো ওয়াই। তাহলে এখান থেকে আসছে 4x/5 ইকুয়ালস টু ওয়াই। তাহলে x/y হলো 5/4, এইটা আসলো। এবারে ছোট সংখ্যাটি বলে দিয়েছে, তাহলে ওয়াই সমতুল্য বলে দিয়েছে। ওয়াই হচ্ছে এখানে কত? 4 সমতুল্য বলে দিয়েছে কত? 12। তাহলে 5 সমতুল্য কত? তাহলে 12/4 ইন্টু 5, তাহলে এখানে হলো 15। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। এই যে ডি এর দাগের অ্যান্সার সঠিক, 15। নেক্সট এবারে 93 দাগের কোশ্চেনে বলছে কি? 93 দাগের কোশ্চেনে বলছে যে একজন ঠিকাদার একটি কাজ 38 দিনে শেষ করার জন্য 30 জন কর্মী নিযুক্ত করে। কাজটি একদিন আগে শেষ করার জন্য 25 দিন পর আরও 5 জন অতিরিক্ত কর্মী নিযুক্ত করে। যদি তিনি অতিরিক্ত কর্মী নিযুক্ত না করতেন তবে আরও কতদিন বেশি সময় লাগতো কাজটি শেষ করতে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে 25 দিন পরে যে 5 জন অতিরিক্ত কর্মী যুক্ত করছে, মানে টোটাল আগে ছিল কত? 30 জন, আর পরে যেহেতু 5 জন যুক্ত করছে আরও, তাহলে 35 জন কাজটা কমপ্লিট করে। দাঁড়াও, 35 জন কাজটি, বাকি কাজটি, এখানে বাকি কাজটি না দিলে হবে না। 35 জন বাকি কাজটি শেষ করে কতদিনে করে? যদি 30 জন থাকতো তাহলে করতে হচ্ছে 13 দিনে। দেখো এখানে হচ্ছে 25 দিন অলরেডি কাজ হয়ে গেছে, আর সময় ধরে রেখেছিল হচ্ছে কি 38 দিন। তাহলে যেহেতু 5 জন এক্সট্রা নিচ্ছে, একদিন আগে শেষ হয়ে বলেছে, তাহলে কি 38 মাইনাস 25 মানে বাকি কদিন কাজ করতে পারতো? 13 দিন। কিন্তু 5 জন যেহেতু অতিরিক্ত নিচ্ছে, মানে আগে যেহেতু কাজ শেষ করতে হবে একদিন আগে, তাহলে কি 5 জন অতিরিক্ত কর্মী নিয়েছে, তার মানে 13 মাইনাস 1 মানে 12 দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে 35 জন যদি কর্মী নেয় তাহলে শেষ বাকি কাজটি করতে 12 দিন সময় লাগবে। এবার এখানে হচ্ছে বলেছে যে তবে যদি তিনি অতিরিক্ত কর্মী নিযুক্ত না করতেন তবে আরও কতদিন বেশি সময় লাগতো। মানে 5 জন যদি কর্মী না নিত তাহলে 30 জনই যদি পুরো কাজটা শেষ করতো তাহলে কতদিন আরও এক্সট্রা সময় লাগতো সেটা বলেছে। তাহলে 30 জন যদি করে, আচ্ছা আগে আমি একজনের কথা বলি, নাহলে এখানে একটু জন আর দিনের সম্পর্কটা সবসময় সমস্যা হয়। তাহলে একজন বাকি কাজটি শেষ করবে কতদিনে? তাহলে
এখানে ভাগ হবে না, কিন্তু এখানে গুণ হবে, কারণ এটা জন আর দিন। তাহলে এখানে 12 ইন্টু 35, তাহলে দিন বেশি লাগবে বলে 12 ইন্টু 35 হবে। তাহলে 30 জন বাকি কাজটি শেষ করে কত দিনে? 12 ইন্টু 35/30। এখান থেকে যদি আমি 3 দিয়ে কেটে দিই, এখানে আসলে এটা 10, আর 120 আর 4×5 = 20, মানে 140/10। তাহলে 14 দিনে 30 জন কর্মী বাকি কাজটি শেষ করতো। তাহলে শেষ এখানে বাকি ছিল আর কতদিন? 13 দিন বাকি ছিল, এই যে, কিন্তু শেষ করছে কত দিনে? 14 দিনে শেষ করছে। তার মানে কতদিন সময় বেশি লাগতো? একদিন সময় বেশি লাগতো। 38 দিন থেকে আরও একদিন সময় বেশি লাগতো যদি অতিরিক্ত কর্মী নিযুক্ত না করা হতো তাহলে। তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 94 দাগের কোশ্চেনে বলছে একটি ট্রেন এত কিমি দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে ট্রেনের স্পিড কি? 180/4। তাহলে 4×4 = 16 আর 4×5 = 20, এইটা আসলো এত কিমি পার আওয়ার। অপর একটি ট্রেন সমদূরত্ব অতিক্রম করে 1 ঘন্টা সময় কম নেয়। আচ্ছা, অপর একটি ট্রেন 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে এটা ট্রেন নাম্বার 1-এর স্পিড। আচ্ছা, ট্রেন নাম্বার 2-এর স্পিড কি? এখানে একই দূরত্ব যাচ্ছে, মানে 180 দূরত্ব, এখানে সমদূরত্ব বলে দিয়েছে। আর আগের যে ট্রেনের যত সময় লেগেছিল তার থেকে 1 ঘন্টা কম সময় লাগবে, মানে 4 ঘন্টা আগে ট্রেনে লেগেছিল, তাহলে এই ট্রেনে লাগছে 3 ঘন্টা। তাহলে হচ্ছে 60 কিমি পার আওয়ার হচ্ছে দ্বিতীয় ট্রেনের স্পিড। এবার বলছে ট্রেন দুটি 1 ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর, মানে এই দুটোর স্পিডের বিয়োগ করে দিলে আমাদের অন্তর পেয়ে যাব। কারণ কি, এটা 45 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 45 কিমি যাবে হচ্ছে ফার্স্ট ট্রেনটা, আর দ্বিতীয় ট্রেনটা 1 ঘন্টায় যাবে হচ্ছে 60 কিমি। তাহলে অন্তরফল হচ্ছে কত? 60 - 45 মানে হচ্ছে 15 কিমি। তাহলে এখানে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। 95 দাগের কোশ্চেনে কী বলছে? নিচের কোন সংখ্যাটি দ্বারা এতকে ভাগ করা যায়? তাহলে আমি এটা লিখি 4^61 + 4^62 + 4^63 + 4^64। এবার দেখো, এখান থেকে যদি আমি কমন নিই 4^61 কমন নিই, তাহলে এখানে কত আসছে? 1 আসলো, প্লাস 4^1 আসলো, এটা 4^2 + 4^3 আসলো। এবার 4^61, আর এখান থেকে আমি এটা লিখলাম 1 4, 4-এর স্কোয়ার মানে এটা 16, আর 4-এর কিউব মানে কত? 64। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 61, আর এখানে এটা 20 আর 1 21, আর 64 যোগ করলে আসছে কত? 85। তাহলে 85 আসলে এই 85 কত দিয়ে কাটা যাবে? সি 17 দিয়ে, 5 17 85। তাহলে এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করা যাবে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।